আমি যে 6টা এরর কারেকশন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, প্রত্যেকটা আমি ডিটেলস ক্লারিফিকেশন আমি দেবো এবং তার সাথে রিলেটেড আরও কিছু যদি কোনো ইনফরমেশন যেখানে দেওয়ার থাকে সেখানে কিন্তু আমি অ্যাড করবো। তো প্রথমে আমি যেটা বলে দিয়েছি, আই গেভ হিম 200 রুপিস নোটস টু বাই সামথিং। দেখো এই যে বাক্যটা আমি দিয়েছি, এই বাক্যে যে ভুলটা আছে সেই ভুলটা প্রথমে বলি। I gave him a 200 rupees notes B to buy something C no error D. আমি তাকে দিয়েছিলাম 200 টাকার নোট কিছু কিনতে। এটা হচ্ছে এই ইংরেজি বাংলা অর্থ। কোন সেকশনে ভুল? দেখো এই বি সেকশনে কিন্তু ভুল আছে। কি করে ভুল আছে, নিয়মটা কি এবার আমরা দেখি। দেখো 200 রুপিস নোটস, ঠিক এইটুকুনি মনে রাখবে যে রুপিস এবং নোটস এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যদি রুপিস এবং নোটস একসাথে বাক্যে বসে, সঙ্গে সঙ্গে দেখবো যে রুপির সাথে এস আছে কিনা, অর্থাৎ প্লুরাল করার জন্য প্রশ্নে রুপির সাথেও এস থাকবে, নোটের সাথেও এস থাকবে, ওখানে কিন্তু ভুল হবে। যদি রুপিস এবং নোট থাকে তাহলে কিন্তু শেষ নামটা কে আছে, নোটস আছে, এর সাথে কিন্তু আমাদের কি করতে হবে, প্লুরাল এস থাকতে হবে। কিন্তু রুপির সাথে কিন্তু তখন কি হবে, এস থাকা যাবে না বা প্লুরাল করা যাবে না। যদি বাক্যে কোনো প্রশ্নে নোটস কথা নেই, মানে নোটসটা নেই, শুধু রুপি দিয়ে শেষ করেছে, সেক্ষেত্রে কিন্তু রুপির সাথে আমরা এস যুক্ত করতে পারি বা যুক্ত হয়। কিন্তু রুপির সাথে যেই নোট থাকবে আমি নোটের সাথে এস যুক্ত করব, রুপির সাথে নয়, এটা মনে রাখবে। ওকে, তো এটা কেন, এটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যে চ্যাপ্টার আছে, নাউনের সাথে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের যে সম্পর্ক সেই চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে 200 এটা কি একটা, এটা একটা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। কার সাথে বসেছে, রুপির সাথে বসেছে। রুপি কিন্তু এখানে একক কোনো বিষয় না, এখানে যে শব্দটা লাস্টে আছে নোট, সেই কিন্তু এখানে মূল নাউন, তাকে মডিফাই করার জন্য রুপি এবং 200 দুটো অ্যাডজেক্টিভ কিন্তু এখানে যুক্ত হয়েছে। তাই এখানে আমার মূল এমফাসিস কিন্তু নোটের উপরে হচ্ছে, রুপির সাথে নয়। তাই আমরা এখানে নোটকে কিন্তু প্লুরাল করতে পারবো, রুপিকে কিন্তু প্লুরাল করবো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। দ্বিতীয় আছে আই ডোন্ট নো, আমি জানি না, whether this house is yours or somebody's else. I don't know, আমি জানি না, whether this house, এই বাড়িটা কি, যে is yours, এটা কি তোমার বাড়ি হয় বা অন্য কারোর। somebody মানে অন্য কারো, তাই তো, somebody's else, else মানে কি, else কথা বাংলা হচ্ছে আর, মানে আর কেউ, আর এই somebody মানে কি, কারোর, অর্থাৎ আর কারোর বাড়ি কিনা। তো আমি এখানে প্রথমে বুঝবো যে somebody's else এই কথাটা যখন বসেছে, এখানে কটা শব্দ বসেছে, somebody এবং else। তো এখানে আমাকে বোঝার একটা বিষয় আছে যে somebodyর সাথে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, অর্থাৎ পজিটিভ যে নাউন, আমরা পজিটিভ নাউনের সাথে যে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু somebodyর সাথে এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাকে এখানে বুঝতে হবে somebody এবং else এই দুটো শব্দ যখন একসাথে বাক্যে থাকবে, else এর সাথে, এই যে else নামক যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এর সাথে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে হবে। somebody বা এনিবডি বা নোবডি যে থাকুক না কেন, বডি যুক্ত বা ওয়ান যুক্ত কোন শব্দ থাকুক না কেন, তার সাথে কিন্তু কখনো এখানে অ্যাপোস্ট্রফি এস হবে না। অর্থাৎ এখানে আমার যদি এনি, নো কোনো যুক্ত থাকে, তার সাথে বডি হোক বা যে কেউ হোক না কেন, বা এভরিবডি, এভরি কোনো শব্দ থাকার সত্ত্বেও কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এসটা হবে না। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে এলস এর সাথে। এখন প্রশ্ন হচ্ছে আমি somebodyর সাথে এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করবো না কেন, এলস এর সাথে ব্যবহার করব? তার কারণ হচ্ছে এখানে কিন্তু বলেছে যে অন্য কারোর, অন্য আর কারোর, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু গুরুত্বটা কিন্তু শুধু somebodyকে হচ্ছে না, আরো একটা শব্দ কিন্তু তারপরে এমফাসিস দিচ্ছে আর কারো,
তো ওই আটটাকে কিন্তু আমাকে যে এলস নামক শব্দটা কিন্তু সেই কিন্তু এখানে কি মূল নাউনের মতো কাজ করছে। মূল নাউন এখানে যে নাউনের সাথে আমি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি সেই মূল নাউনের সাথে কিন্তু আমার এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, সাম বডির সাথে নয়। ঠিক আছে, 3 নাম্বার যেটা আছে সেটা খুবই একটা ইম্পর্টেন্ট। অ্যারাবিয়ান নাইটস আর এ রেয়ার কালেকশন অফ ভেরি ক্যাচি এপিসোডস ফর থ্রিলিং। অ্যারাবিয়ান নাইটস এর কথা অর্থ কি? আরব্য রজনী। আরব্য রজনী এটি একটি বইয়ের নাম। অ্যারাবিয়ান নাইটস এটি একটি গল্পের বইয়ের নাম। 12 নাইটস, মিডনাইট সামার্স ডে, এই যে প্রত্যেকটা বই, কোনো বইয়ের নাম যদি বাক্যের শুরুতে থাকে সাবজেক্টের ঘরে, সাবজেক্টের ঘরে কে আছে? এটা সাবজেক্টের ঘর, কারণ তারপরে একটা ভার্ব বসেছে। এই সাবজেক্টের ঘরে যদি কোনো বইয়ের থাকে, বইয়ের নাম থাকে, সেই বইয়ের নামের সাথে এস যুক্ত থাকে, বইয়ের নামের সাথে এস যুক্ত থাকতেই পারে, তার সত্ত্বেও এটা কিন্তু সিঙ্গেল একটা বইকে নির্দেশ করে, অন্য কিন্তু কাউকে নির্দেশ করতে পারবে না, বা প্লুরাল কিছু হয় না। বইয়ের নাম কিন্তু কখনো প্লুরাল সেন্স হয় না। বইয়ের নাম সবসময় কিন্তু সেটা এস থাকা সত্ত্বেও কিন্তু সেটা সিঙ্গুলার রূপেই কাউন্ট হয়। নাম তো একটাই হয়, প্রপার নাউন। আরবিয়ান নাউন একটা বইয়ের নির্দিষ্ট নাম। প্রপার নাউন এস যুক্ত হলেও সেটা কিন্তু একটা সিঙ্গেল, কারণ আমরা নাউন চ্যাপ্টারে পড়েছি প্রপার নাউন সবসময় কি হবে? সবসময় প্রপার নাউন কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। তো সেই নিয়মে অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, একটা নির্দিষ্ট নাম, প্রপার নাউন। তো তারপরে নাইটস থাকা সত্ত্বেও কিন্তু সেখানে কি হবে না? সিঙ্গুলার ভার্ব ছাড়া প্লুরাল ভার্ব হবে না। তাই এখানে আরের জায়গায় কি হবে? আরের জায়গায় হবে ইজ। তাহলে আমার এই অংশগুলো বোঝা গেল কি বলতো? এবার 4 দেখে দেখো কি আছে। দ্য চেয়ারস লেগস, চেয়ারের পা গুলো হ্যাভ বিন ব্রোকেন, ভেঙে গেছে, and need to be repaired soon, এবং সেটা খুব দ্রুত তার ঠিক করার প্রয়োজন আছে। রিপেয়ার মানে ঠিক করা। দেখো দ্য চেয়ারস লেগস, চেয়ারটা কি? চেয়ার, টেবিল, এগুলো কি এগুলো এক একটা সব কি নাউন? কোন জেন্ডারের মধ্যে পড়ে? জড় বস্তু। এটা জড় বস্তু। চেয়ার, টেবিল কমন নাউনের মধ্যে পড়ো, এটা কিন্তু জড় বস্তু। এটা কিন্তু কোনো মানুষ না, কোনো জীবন্ত প্রাণী না। যখন জড় বস্তুর কোনো অধিকার বোঝাবে, চেয়ার, টেবিল, বই, খাতা, পেন, প্রত্যেকটা বাড়ি, তার সাথে কখনোই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে আমরা যে অধিকার রূপের কোনো নাউনের কথা বোঝাই, সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? কোনো বস্তুর নামের সাথে যখন এরকম চেয়ার, স্লেট থাকবে, সেই পার্টেই কিন্তু আমার ভুলটা হবে, ওটাই আমার উত্তর হবে। এটা সঠিক কি? এটা সঠিকটা হচ্ছে এটা ঘুরিয়ে লিখতে হবে। ঘুরিয়ে লিখলে কি হবে? প্রথমে আসবে লেগস, তার আগে কি আছে? আর্টিকেল ডি, তাহলে ডিটা প্রথমে বসাচ্ছি, ডি লেগস। তারপরে আসবে কি? আসবে এই অ্যাপোস্ট্রফি এর জন্য বসবে অফ, তারপরে চেয়ারটা ঠিক তার পরে চলে যাবে। তাহলে কি হলো? দ্য লেগস অফ চেয়ার। এইটা হচ্ছে সঠিক। যদি এরকম থাকে তাহলে সঠিক হবে, কিন্তু অ্যাপোস্ট্রফি এস যদি থাকে তাহলে সেই অংশে কিন্তু ভুল হবে। আর দেখো আর একটা বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য করার, এই যে হ্যাভ বিন বসেছে, এটা কিন্তু চেয়ারকে দেখে বসে। এটা কিন্তু এই লেগস অর্থাৎ চেয়ারের যে পায়াগুলো সেটা প্লুরাল ফর্মে আছে বলে কিন্তু এখানে হ্যাভ প্লুরাল ভার্ব বসেছে। এবং তারপরে যে নিড, সেটাও কিন্তু প্লুরাল রূপে বসেছে, নিডস বসেনি, নিড বসেছে। তো এটা আমাদের কিন্তু বুঝতে হবে যে এর যে সাজানোটা সেটা কিন্তু ভুল ছিল, এটা কিন্তু সঠিক সাজানো। ওকে, তারপর দেখো 5 দাগ, I could not attend your birthday ceremony because I had a lot of works to do, Noel. I could not attend, তা তো বোঝা যাচ্ছে পুরো বাক্যটা কি অনেকটা বড় একটা বাক্য। বাক্যে পুরো ঘটনাটা কিন্তু পাস্ট টেন্সে আছে। কুড, বিকজ এর পরে হ্যাড, এই প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তো এখানে আমার কোন বিষয়টা আমার প্রথমে চোখ সেট করতে হবে? আমরা কিন্তু এডুকেশন কিন্তু প্রায় প্র্যাকটিস করে আমাদের কিন্তু চোখ সেট হয়ে যায়। দেখো এখানে একটা শব্দ লেখা আছে ওয়ার্কস, WORKS। এটা একদম আমাদের মুখস্থ করতে হবে। কেমন ভাবে মুখস্থ করব? ADVICE WORK WORD,
এই তিনটে খুব কমন, যেটা পরীক্ষায় প্রায় দেয়, যে কোনো পরীক্ষায় কমন খুব দেয়। এটি অ্যাডভাইস, নাউন, ওয়ার্ড, ওয়ার্ড। এই তিনটে শব্দ যখনই আমরা দেখব, কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো। প্রথম যে পয়েন্টটা মনে রাখবো, এক দাগ, আর্টিকেল এ বা অ্যান বসবে না। আর্টিকেল এ বা অ্যান বসবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে তাদের আগে কোনো আর্টিকেল বসানো যাবে না, ঠিক আছে? তাহলে অ্যান অ্যাডভাইস বা এ অ্যাডভাইস আমরা এটা বলবো না, বা এ ওয়ার্ড বা ওয়ার্ড আমরা থাকলে সেখানে ভুল হবে। দ্বিতীয়ত হচ্ছে, এদের সাথে কখনো এস বা ইএস যুক্ত করা যাবে না। তাহলে এখানে এ লট অফ ওয়ার্কস আছে, এখানে ওয়ার্কস হবে না, তাহলে এটা কি হবে? এখানে ওয়ার্কস এর জায়গায় এখানে শুধু ওয়ার্ক হবে। সুতরাং আমাদের এই যে সি যে পার্ট, সেই পার্টে কিন্তু আমাদের ভুল আছে। উত্তরটা আমাদের সি পার্ট হচ্ছে। প্লাস 3 নম্বর যে রুলস, সেটা হচ্ছে এদের সাথে শুধুমাত্র মাছ বসবে। মাছ বসবে, কি বসবে না? মেনি বসবে না। অর্থাৎ আনকাউন্টেবল নাউন হলে আমরা মাছ, লিটিল এবং সাম বসাই, যেটা আমরা শিখেছিলাম। সেই একই ঘটনা কিন্তু এখানে কিন্তু রিপিট হবে। এই তিনটে শব্দ মুখস্থ করবে, এদের সাথে এ বা অ্যান বসবে না, এস বা এস করে প্লুরাল করা যাবে না। 3 নাম্বার, পরীক্ষায় মেনি থাকে, সবসময় এর সাথে মাছ বসাতে হবে। এই কটা কিন্তু আমাদের এদের সাথে মনে রাখতে হবে। তো আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু বিষয়টা বুঝতে পারলাম। এবার 6 দাগ, অর্ডার। অর্ডার হ্যাজ বিন ইস্যুড। অর্ডার মানে আদেশনামা জারি করা হয়েছে। টু মেক হিম ট্রান্সফার, তাকে ট্রান্সফার করতে। টু অ্যানাদার ডিস্ট্রিক্ট, অন্য একটা জেলাতে। বাট হি ইজ নট উইলিং টু গো, বাট কিন্তু সে যেতে ইচ্ছুক নয়। এই যে বাক্যটা আমরা পড়লাম, এখানে কি ভুল আছে? দেখো, এই যে অর্ডার যে শব্দটা দেখতে পাচ্ছ, অর্ডার, এই অর্ডার কিন্তু একটা আদেশ হয় না, আদেশনামা। তার মধ্যে অনেক কিছু বিষয়বস্তু থাকে, এই কারণ, ওই কারণ, আড্ডি বাড্ডি, অনেক কিছু যুক্ত থাকে। তো এই অর্ডার শব্দটা সবসময় প্লুরাল ফর্ম ব্যবহার হয়, সবসময় প্লুরাল ফর্ম। অর্ডার, সামন্স, আদেশনামা সবসময় প্লুরাল ফর্ম। তো প্লুরাল হলে এদের ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে অ্যাকচুয়াল নিয়মটা কি? অর্ডারস প্লাস প্লুরাল ভার্ব, এটা হচ্ছে মনে রাখবে। অর্থাৎ আদেশনামা যে অর্ডারস হবে, এস যুক্ত করতে হবে এবং এরপর প্লুরাল ভার্ব যুক্ত করতে হবে। তাহলে এই যে অর্ডার নামক যে শব্দটা, যে লাইনটা আছে, এটা কোন দাগে? এক দাগে। আমার এক দাগে ভুল। এখানে কি হবে? অর্ডারস হবে। অর্ডারস এর পরে যে হ্যাজ আছে, হ্যাজটা কি? সিঙ্গুলার ভার্ব। এখানে আমাকে করতে হবে হ্যাভ। অর্ডারস হ্যাভ বিন ইস্যুড, এটা আমার সঠিক। আমি কিন্তু পরীক্ষায় করে আসবো না, মানে এটা আমি গ্রামারটা শিখলাম, যেটা করা যেতে পারে, এটা করতে হয়। বা এটা যদি থাকে পরীক্ষায়, সেখানে নো এরর হতো, বা অন্য ক্ষেত্রে অন্য জায়গায় ভুল হতো। তো আমরা বুঝতে পারলাম যে অর্ডারস এর সাথে প্লুরাল হবে। এবার আমরা পরের যে এক্সাম্পল গুলো, তার সাথে আমরা যে নিয়মগুলো এবার আমরা শিখে নিই। এরপর আমরা দেখে নেব 7 দাগে লেখা আছে হি কুড নট কমপ্লিট, অর্থাৎ সে সম্পূর্ণ করতে পারেনি। কি সম্পূর্ণ করতে পারেনি? 2 scores of his book as he was busy। 2 scores মানে কি? অধ্যায়, মানে একটা বইয়ের দুটো অধ্যায় সে, বা দুটো পেজ বা কোনো একটা পাঠ, অংশ সে শেষ করতে পারেনি। তো এই জায়গাটায় কোন অংশে ভুল আছে? এ, বি, সি, ডি, কোন জায়গাটা ভুল আছে? না, এই অংশে আমাদের বি অংশে কিন্তু আমাদের ভুল আছে। তো এই বি অংশে কেন ভুল আছে সেটা এবারে আমরা দেখে নেব। দেখো, SCORES, স্কোরস, আমরা এই জায়গার রুলসটা জানবো। আমরা জানি ডজন স্কোর 100, 1000, ডিয়ার শিপ। অর্থাৎ ডজন, স্কোর, 100, 1000, ডিয়ার, শিপ এবং পুলিশ এবং পাইস। শিপ মানে কিন্তু এখানে ভেড়া, SHEEP। এই কটা নাউন আমাদের মুখস্থ রাখতে হবে। এরা যখনই বাক্যে থাকবে, সেক্ষেত্রে আমরা দেখব যে এদের সাথে যদি কখনো এস যুক্ত থাকে, তাহলে কিন্তু
সেই জায়গাটা কিন্তু ভুল হবে, কারণ এরা সবসময় এস বিহীনভাবে বাক্যে বসে। সেটা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। তো সেটা সিঙ্গুলার কি প্লুরাল আমরা ভার্ব দেখে চিনবো, বা এই যে 2, 3, 4 এরকম সংখ্যা দেখে আমরা বুঝতে পারবো সে এটা প্লুরাল রূপে আছে। এছাড়া যদি কখনো এর সাথে এস যুক্ত করে বাক্যে থাকেই ভাবে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। তো এখানে আমরা আরেকটা রুলস আমরা এখান থেকে পড়ে নেব বা জেনে নেব। এই 100 বা 1000 এরা যদি বাক্যে এইভাবে কোনো নাউনের সাথে না বসে সাবজেক্টের ঘরে থাকে, একদম সাবজেক্টের ঘরে থাকবে এবং এদের পর একটা অফ থাকবে, এদের পর একটা অফ থাকবে, তখন সেই বাক্যটাই কিন্তু 100 বা 1000 কিন্তু সবসময় প্লুরাল রূপে বসবে, অর্থাৎ থাউজেন্ডস অফ, হান্ড্রেডস অফ। এই কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ হান্ড্রেডস বা থাউজেন্ডস তখন শুধুমাত্র প্লুরাল হবে যদি এরা সাবজেক্টের ঘরে অফ নিয়ে থাকে। কেমন করে থাকবে? হান্ড্রেডস অফ পিপল, অর্থাৎ শত শত, বাংলায় যেটাকে আমরা বলি শত শত বা হাজার হাজার, এই যে কথাগুলো যেগুলো বলি, তখন এদের সাথে এস যুক্ত করে এরা একদম সাবজেক্টের ঘরে এরা বসবে, বা যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে বসবে। এবং তখন যে এরা এরা এস নেবে তার বোঝার প্রধান উপায় হচ্ছে এদের সাথে অফ থাকবে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এদের সাথে অফ থাকে না, অর্থাৎ এরা সরাসরি একটা নাউনের সাথে বসে। যেমন করে ঠিক বুকের সাথে বসেছে, কিন্তু এই যে স্কোর্স যখন আমরা এখানে ব্যবহার করেছি তার সাথে দেখো একটা টু কথা লিখে দেওয়া আছে, এবং এটা কোথায় আছে? এটা কিন্তু এখানে অবজেক্টের মধ্যে আছে। কিন্তু এই কথাটা স্কোর্সের সাথে যে অফ আছে সেটা কিন্তু 100 বা 1000 এর সাথে কিন্তু হবে না। 100 বা 1000 কিন্তু বাক্যে প্রশ্নে যখন দেওয়া থাকবে সেটা সাবজেক্টের ঘরেই থাকবে, ঠিক আছে? বা অবজেক্টের ঘরে যদি থাকে আমরা কিন্তু বুঝে নেবো এর পরে আমাদের অফ আছে কিনা। চলো এবার আমরা দ্বিতীয় 8 নম্বর যেটা আছে সেটা আমরা দেখি। 8 টাকে দেখো লেখা আছে এ 5 years old boy, একটি 5 বছর বয়সী বালক, has done the work, এই কাজটা করেছে for him, তার জন্য, অন্য কারোর জন্য। একটা 5 বছর বয়সী একটা বালক সেই কাজটা করেছে। তো আমরা দেখিনি একটা কোন জায়গাটা ভুল আছে। দেখো এই অংশে এর উত্তরটা হবে এই অংশ। কেন? এ 5 years old boy, এই জায়গাটায় কিন্তু আমি ছোট্ট করে আমরা শর্টকাটটা যেটা দেখবো বা নিয়মটা আমরা যেটা শিখবো সেটা কি, যখনই 5 বা 4 যেটাই থাকুক না কেন, যে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থাকুক না কেন সংখ্যাটা, তাদের পরে কি থাকবে? ইয়ার থাকবে, তারপর থাকবে ওল্ড প্লাস নাউন। এখানে নাউনটা কোনটা? এখানে নাউনটা হচ্ছে বয়। ওল্ডটা কি? একটা অ্যাডজেক্টিভ। 5 ইয়ারটা কি? একটা নিউমেরিক্যাল সংখ্যা, সেটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ তার এসটা কথা বলছে। তো এরকম যদি কোনো ফিগার, অর্থাৎ ইয়ারের পরে ওল্ড দিয়ে শেষ নেই, সেখানে একটা নাউন আছে, নাউন থাকবে। যেমন করে এখানে বয়, গার্ল থাকতে পারে, ম্যান থাকতে পারে, এনিথিং ক্যান। যদি নাউন দিয়ে শেষ হয় তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ইয়ারের সাথে তখন এস হবে না, ইয়ারের সাথে তখন এস হবে না। অর্থাৎ যদি নাউন থাকে, তাহলে আমরা ইয়ারের সাথে এস যুক্ত করব না। কিন্তু যদি নাউন না থাকে, এখানে যদি বাক্যে কোথাও যদি ওল্ড দিয়ে শেষ হয়, ওল্ড কথাটাই শেষ কথা, তারপরে কোনো নাউন নেই, আমি যেমন নাউন লিখেছি তেমন কোনো নাউন নেই, তখন কিন্তু অবশ্যই ইয়ারের সাথে কিন্তু আমাদের এস যুক্ত করতে হবে বা থাকতে হবে, নাহলে সেই অংশ ভুল হবে। তাহলে ইয়ার্সের রুলসটা কি পেলাম? যে ইয়ার শব্দটা যদি ইয়ারের সাথে এস তখনই ব্যবহার করব যদি আমরা ওল্ড দিয়ে শেষ কোনো বাক্য পাই। যদি ওল্ডের পরে কোনো এরকম কোনো নাউন থাকে তাহলে আমরা কিন্তু এই ইয়ার্সের সাথে যে এস সেটা থাকলে কিন্তু সেখানে ভুল হবে। এটা কিন্তু আমরা নিয়মটা কিন্তু জানতে পারলাম, এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। এবার আমরা 9 জায়গায় আসি। I did not read the letter. So আমি একটা চিঠি পড়িনি বা চিঠিটা পড়িনি, so I was not aware of its content. কন্টেন্ট মানে কি? কন্টেন্ট কথার অর্থ কিন্তু বিষয়বস্তু, তাই তো? কন্টেন্ট কথার অর্থ বিষয়বস্তু। আমি পড়িনি, তাই এর বিষয়বস্তু কি আছে সেটা আমি জানি না বা পরিচিত নেই বা অজানা।
দেখো লেটার, লেটার কিন্তু একটা গোটা যে চিঠি হয় সেটাকে নির্দেশ করে, সুতরাং লেটারের সাথে কিন্তু কোনো আমাদের এস বা এস বসানোর কোনো প্রয়োজন নেই, এটা চিঠিকে বলছে। কিন্তু এর যে ইটস মানে কি ইহার, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ও যদি থাকে, অর্থাৎ ইটের সাথে কিন্তু এখানে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তাও কিন্তু সেই জায়গাটায় ভুল হবে, এটাও কিন্তু আমরা শিখব। এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার কোনো প্রয়োজন, অ্যাপোস্ট্রফি এস মানে ইট ইজ বা ইট হ্যাজ, কিন্তু এখানে তার কোনো জায়গা নেই, এটা অবজেক্টের পর, অফের পরে এখানে কোনো আর ইট ইজ নতুন করে ভার্ব আসবে না। তাহলে এখানে আমার ভুলটা কোথায়? ভুলটা কিন্তু আমাদের এই অংশে, অর্থাৎ কন্টেন্ট কথাটা কিন্তু আমাদের ভুল আছে, অর্থাৎ সি পার্টে ভুল আছে। কন্টেন্ট জিনিসটা কি? কন্টেন্ট মানে কি বললাম? বিষয়বস্তু। একটা চিঠির মধ্যে কি একটা শব্দ থাকে? একাধিক শব্দ থাকে, একাধিক কথা থাকে, একাধিক বিষয় আমরা সেখানে তুলে ধরি। সুতরাং সেখানে একের বেশি বিষয় থাকে বলেই আমরা কন্টেন্টটাকে কিন্তু সিঙ্গুলার রূপে রাখবো না, সবসময় কিন্তু সেটা প্লুরাল রূপে ভাববো। অর্থাৎ কন্টেন্ট CONTENT যখনই বাক্য থাকবে সবসময় এর সাথে এস যুক্ত করতে হবে, করে প্লুরাল করতে হবে। অর্থাৎ কন্টেন্ট কি হবে? কন্টেন্ট। এটা কিন্তু সঠিক, এটা সঠিক আর এটা ভুল, এটা কিন্তু আমাদের জানতে হবে বা বুঝতে হবে। পরে যেটা আছে 10 দাগ, রেশন হ্যাজ রান আউট। রান আউট মানে কি? শেষ হয়ে গেছে। রান আউট মানে শেষ হয়ে যাওয়া। তাহলে রেশন শেষ হয়ে গেছে, অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে রাজ্যে আধিকারিক থাকে, হ্যাজ বিন ইনফর্ম, তাকে জানানো হয়েছে। তাহলে এখানে রেশন কথাটা শুনে আমাদের কি মনে হচ্ছে? রেশন মানে হচ্ছে রেশন ব্যবস্থা। রেশনে কি দেয়? রেশন মানে কি শুধু চাল দেয়? না, রেশন মানে কিন্তু শুধু চাল না, চাল, ডাল, তেল, নুন, আটা, বিভিন্ন টাইপের রেশন হয়। মানে একটা সিঙ্গেল কোনো বস্তু কিন্তু রেশন নির্দেশ করতে পারে, মানে রেশন বলতে আমরা কিন্তু একটা সিঙ্গেল একটা জিনিস কিন্তু দেয় না, সেখানে অনেক কিছু থাকে, অনেক চাল থাকে, অনেক ডাল থাকে, চাল, ডাল, তেল, নুন, এক একটা জিনিস দিচ্ছে আমাকে। তাহলে প্রত্যেকটা জিনিস যদি আমি ধরি তাহলে সেখানে একের বেশি বিষয়বস্তু আসছে কিনা বুঝতেই পারছি। রেশন মানে কিন্তু সিঙ্গেল কোনো বিষয়কে নির্দেশ করতে পারছে না, তাই রেশন সবসময় কিন্তু প্লুরাল সেন্সকে ক্যারি করছে। তাই রেশন যখন বাক্যে থাকবে আমরা চোখ বন্ধ করে রেশনের সাথে কি যুক্ত করব? হ্যাজ, এবং ভাবটা তখন কি হবে? হ্যাঁ। তাহলে কোন অংশে ভুল? এই অংশে কিন্তু ভুল ছিল, অর্থাৎ রেশনস এটা সঠিক, এবং এরপরে যে ভাবটা বসবে হ্যাঁ। এখানে হ্যাভ আছে, যদি অ্যামিজার থাকতো তাহলে আর নিতাম, ওয়াজার থাকলে ওয়ার নিতাম, যেটা থাকতো সেটাই আমি নিতাম। তো বাক্যে কিন্তু আমাকে বুঝতে হবে রেশনস আছে, সেখানে কিন্তু রেশনস পরীক্ষা থাকতে পারে, কিন্তু ভার্বের জায়গায় ভুল থাকতে পারে। আবার ভাব ঠিক আছে, রেশন ভুল আছে সেটাও থাকতে পারে। যাই থাকুক না কেন রেশন সবসময় এস যুক্ত করতে হবে, এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এবার আমরা 11 দাগে আসি। শি হ্যাজ লস্ট, সে হারিয়ে ফেলেছে, হার স্পেকট্যাকেল, তার কি সেটা বলছি পরে। সো নাও শি ইজ গেটিং ট্রাবল ইন রিডিং। আচ্ছা, সে হারিয়ে ফেলেছে, এখানে স্পেকট্যাকেল বলতে কি বোঝাচ্ছে? স্পেকট্যাকেল বলতে কিন্তু এখানে আমি যে চশমা পরে আছি এটাই কিন্তু বোঝাচ্ছে। তো এই যে স্পেকট্যাকেল মানে চশমা, সেটা চশমা হারিয়ে ফেলেছে বলে সে পড়তে পারছে না। কানাডা কিন্তু পড়তে পারে না, যদি চশমা খুলে না হয় আমি দেখতে পারবো না। তো এই যে চশমা, এই যে চশমাটা ব্যবহার করছি, চশমাটা কটা অংশ? আমি যদি একটা এইভাবে কি থাকতে পারবো? থাকতে পারবো না। তাহলে আমাকে কটা ব্যবহার করতে হচ্ছে? দুটো। এই যে দুটো চশমা, দুটো এই যে দানটি মিলেই কিন্তু একটা চশমা হচ্ছে, দুটো দানটি একটা চশমা। কটা অংশ হলো? একটা অংশ, দুটো অংশ? দুটো অংশ বলতে হয়েছে। তো যে সকল জিনিসের বা বিষয়ে দুটো করে অংশ হয়, যেমন প্যান্ট, জামা, দুটো অংশ, আমি একটা জামা, একটা হাতা হয় না, জামা পরতে গেলে আমার দুটো হাতা লাগবে। ট্রাউজার্স, টি শার্টস, এভরিথিং, টংস মানে সারাশি, এইভাবে কাঁচি, সিজার্স, প্রত্যেকটার কিন্তু এস যুক্ত করতে হবে বাক্যে, কিন্তু এরা প্লুরাল ভার্ব নেবে এবং সাথে এস যুক্ত করতে হবে। অর্থাৎ যে সকল যন্ত্রপাতি বা পোশাক দুটো অংশ নিয়ে গঠিত হয় তারা প্রত্যেকেই এস যুক্ত এবং তাদের সাথে ভার্ব প্লুরাল হবে। তাই স্পেকট্যাকেল এখানে কি হবে? স্পেকট্যাকেলস। বা এখানে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, এ পেয়ার অফ স্পেকট্যাকেল, সেটাও কিন্তু ব্যবহার করতে পারি, যদি সেটাও থাকে সেটাও কিন্তু ঠিক, এ পেয়ার অফ স্পেকট্যাকেলস, মানে দুটো নিয়ে একটা।
আর পেয়ার মানে জোড়াকে নির্দেশ করে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, স্পেকট্যাকলস, এটা কিন্তু আমাদের ঠিক হতো, যদি থাকতো ঠিক হতো, কিন্তু তাহলে আমাদের ভুল কোন জায়গাটায় না, বি দাঁড়িয়ে। এবার আমরা আসি 12 দাগ, আই ইউজ এ গুড কোয়ালিটি শ্যাম্পু। সেটা হেড অ্যান্ড শোল্ডার হতে পারে, আমি যেমন হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করি, ক্লিনিক প্লাস হতে পারে, বা এভরিথিং। সে আমি একটা ভালো গুণমান সম্পর্কে একটা শ্যাম্পু ব্যবহার করি। সো মাই হেয়ার্স আর ব্ল্যাক। হেয়ার্স, হেয়ার বলতে কি বোঝে? চুল। চুল গুনতে পারি আমরা? পারি না, চুল গোনা যায় না। তোমাকে এক গাছা চুল দেবো, চুল বসে বসে গুনতে পারবে না। হ্যাঁ, গুনতে পারবে, ওই গুনতে 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 ওই সেই সন্না নিয়ে গুনতে হবে, গুনতে গুনতে আমাদের সময় চলে যাবে। তাহলে জিনিসটা কি, গোনা যাচ্ছে না, যাচ্ছে না, সমস্যা আসছে কিনা, গুনতে সমস্যা হচ্ছে। তার চেয়ার সবসময় কি হবে, হেয়ার সবসময় কি হবে, আনকাউন্টেবল হলো। তাই হেয়ার যদি আনকাউন্টেবল হয়, আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস যুক্ত করা যাবে না, এবং আনকাউন্টেবল নাউন সবসময় কি হবে, প্লুরাল রূপে হবে না, সিঙ্গুলার রূপে হবে, ভার্ব সিঙ্গুলার নেবে। তো আমরা এখানে কি মুখস্থ করব, HAIR হেয়ার এবং গ্রাস GRASS, এটা পরীক্ষা দেয়, গ্রাস এবং হেয়ার এই দুটো নাউন যদি বাক্যে থাকে, এদের সাথে আমরা এস যুক্ত করলে সেই অংশে ভুল হবে, বা এটা এদের পরে যদি কোনো এই যে ভাবটা আছে আর এটা থাকলেও কিন্তু ভুল হবে, অর্থাৎ এস থাকলেও ভুল হবে, আর থাকলেও ভুল হবে। তাহলে সঠিক কোনটা, সঠিক হচ্ছে হেয়ার ইজ, এটা কিন্তু সঠিক। তাহলে বোঝা গেল হেয়ার এবং গ্রাস কিন্তু এস যুক্ত হবে না, ভাব কিন্তু আমাদের সিঙ্গুলার রাখতে হবে, যেহেতু বলা যায় না। 13 দাগ, হি বট, সে কিনেছিল 2 ডজেন্স অফ ব্যানানাস। 2 ডজন অফ ব্যানানাস ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য 2 ডজন, আমরা জানি 1 ডজন ইজ ইকুয়াল টু 12, তাহলে 2 ডজন ইজ ইকুয়াল টু কত হবে, 24, তাই তো? আচ্ছা, এই যে ডজন কথাটা আমি যখন বললাম, সেখানে কি একটা একটা আছে নাকি 12টা আছে সংখ্যা? 12টা না, মানে 1 ডজন সমান সমান 12টা হয়। তাহলে 12টা যদি হয়, 1 থেকে বেশি কি কম? 1-এর বেশি, 1 থেকে 12 1-এর বেশি। তো 1-এর বেশি যখন হচ্ছে, ডজন কি রূপে আছে? প্লুরাল রূপে অলরেডি রয়েছে। আমি যেখানে লিস্ট করেছিলাম যে ডিয়ার, শিপ, ডজন, 100, 1000, এটা যখন বাক্যে বসবে, এদের আগে একটা কি সংখ্যা থাকবে, 2, 3, 4, যা থাকুক না কেন, সেই সংখ্যাটা কিন্তু কখনোই আমরা কিন্তু ব্যবহার করব না, ডজনের সাথে কি করব না, এস যুক্ত করব না, কখনোই কিন্তু ডজনের সাথে এস যুক্ত হয় না। অর্থাৎ আমাদের কিন্তু এই অংশে ভুল আছে, অর্থাৎ ডজেন্স এটা হবে না, ডজেন হবে, ডজেন হলে ঠিক। আর এখানে যে এস ছিল, এসের জন্য কিন্তু এটা ভুল হচ্ছিল। তারপর যা আছে ঠিকই আছে। তাহলে আমরা শিখতে পারলাম জিনিসটা, ডজেন, 100 বা 1000 শব্দগুলো বা পুলিশ শব্দগুলো, সেটা কিন্তু শিখতে পারলাম। এবার 14 দাগে আসি, আই ভিজিটেড আপুস বা অপুস অ্যান্ড সচিনস হাউস ইয়েস্টারডে। আমি অপু এবং সচিনের বাড়িতে গতকাল গেছিলাম। আচ্ছা, এই যে কথাটা আমি বললাম, একটু ভালো করে নজর করি। অপুর, অপুর কি, অপুর সাথে অ্যাপোস্ট্রোফ মানে অপুর, মানে অপুর দে বা অপুর, এবং সচিন। তাহলে এই যে দুজনের সাথে যখন আমি অ্যাপোস্ট্রোফ ব্যবহার করছি, দুজন আলাদা আলাদা ব্যক্তি হচ্ছে কিনা? অবশ্যই আলাদা হচ্ছে, অপুর বাড়ি আলাদা, সচিনের বাড়ি আলাদা। তাই যদি হতো, তাহলে কোন অংশে এখানে, তাহলে এই যে হাউস, যাকে যাকে নিয়ে কথা হচ্ছে হাউস নিয়ে, তাহলে হাউসটা কি হতো, এস হতো না, কারণ অপুস হাউস অ্যান্ড সচিনস হাউস। তাহলে এখানে কটা বাড়ি হচ্ছে, এ একটা বাড়ি একটা বাড়ি, তাহলে হাউসের সব দিচ্ছিল, তো হাউসটাকে যখন কমন, সেটাকে যখন পরে রেখেছি, এটা কমন নাও, কমন হচ্ছে তো, মানে এটা এটার সঙ্গে কি করবো, এটার সঙ্গে এস যুক্ত করবো, তো দুটো হচ্ছে, তো একের বেশি হাউস হচ্ছে। কিন্তু এখানে কি সেই করা আছে? তাহলে পার্টটাই মনে করবো, আমি এই পার্টে না এই পার্টে, সেই পার্টটাই কিন্তু আমরা যাবো। আর একটা জিনিস এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে,
যার সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে সেটা কি, সে কিন্তু অ্যাডজেক্টিভ মতো কাজ করে, এবং তার সাথে যে নাউনটা আছে তাকে কিন্তু কখনোই চেঞ্জ করা যাবে না, অর্থাৎ তাকে দেখে চেঞ্জ করতে হবে, তার আগে যে অ্যাডজেক্টিভটা আছে তাকে চেঞ্জ করতে হবে। সুতরাং আমি এখানে কিন্তু আমার হাউস ছিল, অর্থাৎ এটা কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে দুজনের বাড়ি আলাদা আলাদা বোঝাচ্ছে নাকি দুজনের একজনের বাড়ি বোঝাচ্ছে? দুজনে কিন্তু একটাই বাড়িকে নির্দেশ করছে। অর্থাৎ আমরা এখানে যখন দুজনার যখন একই বিষয় হয় তখন আমরা দ্বিতীয় যে থাকবে তার সাথে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করবো, দুজনের সাথে নয়। এবার এখানে যদি হাউসেস থাকতো তাহলে কিন্তু একটা চিন্তা আসতো যে অপু আলাদা সচিন আলাদা, তখন কিন্তু ভাবতে পারতাম। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা খেয়াল করবো যে অপু এবং সচিন কিন্তু একই ব্যক্তি, কারণ হাউসটা এখানে কিন্তু একক, এর আগে যে অ্যাপোস্ট্রফি এস বা অ্যাডজেক্টিভ থাকে সেগুলো কিন্তু অধিকারমূলক। প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কিন্তু আমার পরিবর্তন করতে হয় নাউনকে দেখে, অর্থাৎ নাউন কিন্তু পরিবর্তন আমি করতে পারবো না, এই অংশ পরিবর্তন করবো। সুতরাং এই যে এখানে অপুর সাথে অ্যাপোস্ট্রফি এস ছিল এবং সচিনের সাথে অ্যাপোস্ট্রফি এস ছিল, সুতরাং এই অংশ কিন্তু ভুল। উত্তরটা সঠিক কি, শুধুমাত্র এই সচিনের সাথে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, অন্য জায়গায় কিন্তু হবে না। তাহলে আজকে আমরা 14টা এরর কারেকশন রুলস বললাম নাউনের উপরে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে। এইভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এরকম করে বর্ণনা করব। তোমরা কিন্তু প্রত্যেকটা রুলস কিন্তু লিখে রাখবে, বাড়িতে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এবং আশা করছি তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ধন্যবাদ।